আর্জেন্টিনা টিমের মিডফিল্ড নিয়ে কথাবার্তা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি অনেক স্বস্তি ফিল করি, বিকজ দিস ইজ দ্য ইঞ্জিন অফ দ্য টিম। এবং পুরা টিমের মাঝখানে সবচাইতে স্ট্রং কোনো এরিয়া যদি থাকে, ডেফিনেটলি ইট হ্যাজ টু বি মিডফিল্ড। এবং মিডফিল্ডের সবচাইতে দুর্দান্ত জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের ভ্যারাইটি। এত বেশি পরিমাণে ভার্সেটাইল প্রোফাইল যে আপনার যদি টিমের মাঝখানে ডেস্ট্রয়ার লাগে, আছে, রানার লাগবে সেটাও আছে, ক্রিয়েটর লাগবে, ট্রানজিশন বেস প্লেয়ার লাগবে, সকল টাইপের প্রোফাইল অ্যাভেলেবল আর্জেন্টিনা টিমে। যেই কারণে দেখা যায় স্কালোনির যে কোনো টাইপের চেঞ্জেস যদি দরকার হয়, আই মিন অপোনেন্ট দেখে চেঞ্জ, অথবা মেসির পজিশন দেখে চেঞ্জ, অথবা ফুলব্যাক দেখে চেঞ্জ, অথবা অপোনেন্ট টিমের হাইট দেখে যদি আমাদের প্রোফাইল পিক করতে হয়, সকল টাইপের প্রোফাইল আমাদের টিমে অ্যাভেলেবল, যেন যেই কোনো সিচুয়েশন বিবেচনায় আমরা ইচ্ছা মতন রোটেট করতে পারি এবং প্লেয়ার পিক করতে পারি। এবং আর্জেন্টিনা টিমের মিডফিল্ড অ্যাকচুয়ালি স্ট্যাকড, অনেক বেশি পরিমাণে অপশন, অনেক কোয়ালিটিফুল অপশন। আমি জানি যে মিডফিল্ডের আলাপ করতে গেলে অনেকেই স্পেনের কথাবার্তা বলবে, পর্তুগালের কথাবার্তা বলবে, বাট আই ক্যান সোয়ার যে এইরকম ভার্সেটাইল মিডফিল্ড প্রোফাইল আর একটা টিমেও আপনি দেখাইতে পারবেন না, যেখানে এত টাইপের কম্বিনেশন অ্যাভেলেবল, যেখানে আপনি এন্ডলেস অ্যামাউন্টের কম্বিনেশন দিয়ে দল সাজাইতে পারবেন। নাও ইন্ডিভিজুয়াল প্রোফাইলের আলাপে পরে যাই, সবার আগে চলে আসি স্টাইলে, যে মিডফিল্ড অ্যাকচুয়ালি কীভাবে অপারেট করে। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে আর্জেন্টিনা মোটেও পজেশন বেসড ফুটবলের দিকে যায় না, একদমই না। তাদের অনেক বেশি ভার্টিক্যাল ফুটবল খেলতে দেখি, যখনই তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাউন্টার প্রেস করে, ইন্টেন্স লেভেলের কাউন্টার প্রেসিং। ইনফ্যাক্ট আমাদের বিল্ড আপে বা আমাদের খেলার স্টাইল একটা ইম্পর্ট্যান্ট জিনিস হইল বল উইনার। এটা আমাদের লাগবে, যখনই আমরা বল হারাইতেছি কত দ্রুত আমরা বলটা আবার রিগেইন করতে পারি পজিশন। এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা বল হারানো মাত্র কীভাবে বাদ বাকি প্লেয়ারগুলো একদম ঝাঁপায় পড়ে যতক্ষণ পর্যন্ত বলের পজিশন আবার রিগেইন করতে না পারতেছে, বিকজ দ্যাট কাউন্টার প্রেসিং আমাদের জন্য অবিচ্ছেদ্য অংশ। এবং বল রিকভার করার পরে অনেক বেশি পরিমাণে সাইড ওয়েতে যে সার্কুলেট করা, এটা আমরা একদমই করি না, অনেক বেশি ভার্টিক্যাল ফুটবল খেলি। ইনফ্যাক্ট ফ্রান্সের এগেনস্টে ফাইনালের সেকেন্ড গোলটার দিকে তাকায় দেখেন যে এখানে ওয়ান টাচে বিল্ড আপ হয়েছে, কিন্তু কন্টিনিউলি আমরা ভার্টিক্যাল সামনের দিকে খেলতেছি, কখনোই আমরা সাইড ওয়েতে যাচ্ছি না, অনেক বেশি পরিমাণে অপোনেন্টকে টাইম দিচ্ছি না যেন তারা সেটেল ডাউন করতে পারে, ডিফেন্ডিংয়ের জন্য তাদের স্ট্রাকচার ঠিক করতে পারে, মোটেও না। আমাদের কাজ হইল কি, আমরা ধুমধাম বল রিগেইন করবো এবং রিগেইন করার পরে অপোনেন্টকে টাইমই দিব না, এত ফাস্ট কাউন্টার অ্যাটাকে আমরা যাব এবং অলওয়েজ আমরা ভার্টিক্যাল ফুটবল খেলতে থাকবো, সামনের দিকে প্রোগ্রেস করতে থাকবো। দ্যাটস কোর। স্কালোনির ফুটবলে এই জিনিসটার কোনোভাবেই সে ছাড় দেয় না, এবং এই স্টাইলটা আগেও ছিল, এখনও পর্যন্ত এই জিনিসটা বিদ্যমান। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ 100% সেন্ট্রাল এরিয়াটা অকুপাই করে রাখা। খেয়াল করে দেখবেন যে আমরা পজিশনে থাকি অথবা পজিশনে না থাকি, আমরা কোনোভাবেই সেন্ট্রাল এরিয়াটা, পিচের সেন্ট্রাল এরিয়াটা কোনোভাবেই অপোনেন্ট টিমকে দিয়ে দিই না। ইটস লাইক, তোমার যদি মনে হয় ওয়াইড এরিয়াতে বল ঠেলবা বা ওই এরিয়া দিয়ে তুমি অ্যাটাক করবা, ফাইন, তুমি করো, কিন্তু কোনো ওয়েতেই আমি আমার সেন্ট্রাল জোনটা ছেড়ে দিব না, তুমি সেন্ট্রাল এরিয়া দিয়ে কোনোভাবেই অ্যাটাক সাজাইতে পারবা না। তো দ্যাটস হাউ হোল মিডফিল্ড অপারেটস। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, আমরা যখন বিল্ড আপ করি, আমরা যখন অ্যাটাক সাজাই, আর্জেন্টিনা টিমে কিন্তু দেখবেন যে অনেক বেশি উইং নির্ভরতা নাই। ডিমারিয়া প্লেড দেয়ার, এবং ডিমারিয়ার দুর্দান্ত কন্ট্রিবিউশন আমরা দেখছি, অ্যান্ড হি হ্যাডস ডিফারেন্ট কাইন্ড অফ ডাইনামিক। বাট ইন জেনারেল যদি তাকায় দেখেন, দেখবেন যে আমরা ইউজুয়ালি বল প্রোগ্রেস করার ক্ষেত্রে সেন্ট্রাল এরিয়াটা অনেক বেশি পছন্দ করি। এবং বর্তমান ফুটবলে যেটা অনেক বেশি চলতেছে, স্পিডি উইঙ্গার এবং একই সাথে স্পিডি লেফট ব্যাকদের কম্বিনেশন দিয়ে ওয়াইড এরিয়া দিয়ে অ্যাটাক সাজানো, আর্জেন্টিনা টিমে এই কাজটা করে না। তারা অলওয়েজ সেন্ট্রাল এরিয়াটা কম্প্যাক্ট রাখে এবং অকুপাই করে রাখে, কোনোভাবেই অপোনেন্টকে এই জায়গায় ঢুকতেই দিবে না, এবং ডিফেন্ড করার কাজটাও এরিয়াতে করে, একই সাথে বলের গেমের বিল্ড আপ করার কাজটাও সেন্ট্রাল এরিয়া দিয়েই করে। নাও কামিং টু দ্য প্রোফাইলস, ভাই এই জায়গায় প্রোফাইল চুজ করা খুবই কষ্টের ব্যাপার, যদিও মোরালেস আমরা জানি যে কারা ফর্মে আছে। ফার্স্ট থিং, যদি বর্তমান ফর্ম বিবেচনা করি, হোপফুলি স্কালোনি এটাই সাধারণত করে আসছে, নামের চাইতে ফর্মের দিকে সবসময় সে বেশি মনোযোগ দিচ্ছে, বাট স্টিল হি উইল স্ট্রাগল, বিকজ এত বেশি প্লেয়ার অ্যাভেলেবল, হু নোজ যে কারে পিক করবে। বাট রাইট নাও আমার নিজের পিকের কথা যদি বলি, 100% এনজো ফার্নান্দেজ গোস দেয়ার। চেলসিতে যদিও খানিকটা অ্যাডভান্স পজিশনে খেলে, আর্জেন্টিনার জার্সিতেও দেখা গেছে বেশ কয়েকবার বক্সের মধ্যে রান করতে, স্পেশালি আই রিমেম্বার দ্য গোল অ্যাগেন্স্ট ব্রাজিল, যেখানে বক্সের মধ্যে অনেক বেশি অ্যারাইভ করছে। বাট ইন জেনারেল সে অনেকটা ডিপেও খেলতে পারে চাইলে, আবার স্পেশালি যখন কোনো টিম অনেক বেশি প্রেস করে, তখন এনজো ফার্নান্দেজকে দেখা যায় যে বেশ একটা নিচে ডিপে নেমে আসতেছে। এবং একই সাথে তার পাশাপাশি, যদিও আমরা ইউজুয়ালি যেটা এক্সপেক্ট করি যে ডিপল, এনজো ফার্নান্দেজ অ্যান্ড ম্যাকঅ্যালিস্টার, কিন্তু ডিপলের এই মোমেন্টের ফর্ম কেমন উই ডোন্ট নো।
যদি সে আগের ফর্মে থাকে 100% আই উড সে যে ডিপল গোস। আই মিন ডিপলের খেলা দেখে হয়তো মনে হতে পারে খুব বেশি ক্রিয়েটিভ না, খুব বেশি টেকনিক্যাল না, বাট স্কালোনির সিস্টেমে ডিপল হ্যাজ টু বি দেয়ার যদি সে ফুললি রিদমে থাকে, ফিট থাকে, বিকজ হি ইজ দ্য গাই যে অনেক বেশি পরিমাণে পাসিং লেন ব্লক করে এবং একই সাথে রাইট ব্যাককে ডিফেন্ডিংয়ে হেল্প করে, আবার একই সাথে যখন আমরা বিল্ড আপটা করি তখন পাসিং লেন ওপেন করার কাজটা, অ্যাঙ্গেল বানানোর কাজটা ডিপলই করে। তো যেই কারণে খেয়াল করে দেখবেন ডিপল যে ম্যাচগুলোতে খেলে ওর যদি গেম ডাউন হয়ে যায়, এনার্জি ডাউন হয়ে যায়, আর্জেন্টিনার প্রেসিংয়ের মাঝখানে যে কোঅর্ডিনেশন এইটা ওভারঅল ডাউন হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ডিপল যদি ফিট থাকে আই উড এক্সপেক্ট যে সে যাবে, যদি না থাকে তাহলে কোনো কিছু করার নাই। বাট ম্যাকঅ্যালিস্টার ইজ আনাদার গাই। যদি ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের হয়ে খুব ভালো যাইতেছে এরকম না, বাট একই সাথে লিভারপুলের নিজের অবস্থাও ভালো না, বা একই সাথে সে যেই পজিশনে খেলতেছে সেটাও আসলে আর্জেন্টাইন টিমে আমরা দেখতে পাই না। বাট দেন অ্যাগেইন যদি ন্যাশনাল টিমের জার্সিতে তাকে আমরা পুরাতন ফর্মে পাই, ইউজুয়ালি আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বিটুইন দ্য লাইন সে অনেক ভালো অপারেট করে, যেটা গত বিশ্বকাপেও করছে, যে এনজো খানিকটা নিচে থাকে, অন্যদিকে দেখা যায় যে ম্যাকঅ্যালিস্টার খানিকটা ওপরে থাকে এবং অ্যাটাকের সাথে সমন্বয় করার কাজটা সেই করে। বাট রাইট নাও এই মোমেন্টের ফর্ম যদি বিচার বিবেচনা করি, আই ডোন্ট থিঙ্ক যে কোনো দিক থেকেই পারেদেসকে আমরা বাদ দিতে পারি। আই মিন বোকা জুনিয়র্সে জয়েন করার পরে সাবলাইম লেভেলের ফর্মে গেমের টেম্পো কন্ট্রোল করা থেকে শুরু করে পুরা গেম অর্কেস্ট্রেট করতেছে, অ্যান্ড হি ইজ দ্য গাই যে প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল হইতে পারে দরকার পড়লে, যে গেমের রিদম কন্ট্রোল করতে পারে, একই সাথে ফিজিক্যালিটি দরকার হইলে এটাও নিয়ে আসতে পারে। বর্তমান মিডফিল্ডার বিবেচনা করে, আমি মিডফিল্ড বিবেচনা করে আর হচ্ছে এনজো ফার্নান্দেজ অ্যান্ড পারেদেস, দিস টু আর নন নেগোশিয়েবল মোস্ট ইনফর্ম প্লেয়ার যদি আমরা ফর্ম বিবেচনা করি। সো আই ডোন্ট নো যে স্কালোনি এই জায়গাতে কীভাবে সেট আপ করবে, প্রোফাইল যদি ক্ল্যাশ করে তাহলে কোন দিকে যাবে। বাট যেই পরিমাণ অপশন আমাদের মিডফিল্ডে অ্যাভেলেবল সেইটা অনুযায়ী আমি 4 জনের মিডফিল্ড যদি সেট আপ করে আমার কাছে ভালো লাগবে, বিকজ এই জায়গায় ভাই আমাদের অপশন বেশি। সো যদি 4-4-2-তে খেলায় তাহলে আমরা 4 জন মিডফিল্ডার নিতে পারবো। এর বাইরে কিছু অসাধারণ প্রোফাইল আছে যারা সামহাও 100% মিনিট পাবে বিভিন্ন গেম স্টেটে। তার মাঝখানে একটা তো অবশ্যই নিকো পাস, কমর হয়ে অসাধারণ খেলতেছে, যদিও মোর লাইক নাম্বার 10, অনেক বেশি ফরওয়ার্ড মাইন্ডেড, গোল এবং অ্যাসিস্টে কন্ট্রিবিউট করতেছে, ক্রিয়েটিভিটি নিয়ে আসতেছে যেইটা আর্জেন্টিনা টিমে অন্যরা করে, বাট আর্জেন্টিনার জার্সিতে যখন সুযোগ পাইছে তখন সে অসাধারণ করছে। তো ইটস নট লাইক যাদের নাম বললাম তারা সবসময় খেলবে, বাট নিকো পাস স্টার্ট করে কি না বা করলে কার জায়গায় করে এটা একটা দেখার বিষয়। বাট 100% এইরকম একটা ইনফর্ম প্লেয়ার, আমি সিরিয়াতে বেস্ট মিডফিল্ডার নির্বাচিত হয়েছে, এরকম একটা প্লেয়ারকে আপনি আন্ডার ইউটিলাইজ করতে চাইবেন না। আপনি চাইবেন তার কাছ থেকে ফর্মে থাকা অবস্থায় অনেক বেশি সার্ভিস নিতে, কিন্তু কথা হচ্ছে খেলাবে কোন জায়গায় বা খেলাইলে কাকে বাদ দিবে, এটা একটা বড় হেডেক। এর বাইরে আমি মিডফিল্ডে আরও 2টা নাম না নিলেই না, এবং আমি বিশ্বাস করি যে তারাও ভালো রকম কন্ট্রিবিউট করবে। একটা হচ্ছে ভ্যালেন্টিনো বার্কো, চেলসিতে যাবে সামনে, অসাধারণ ফর্ম কাটাইতেছে, এবং ডিফেন্সের আলাপ করতে গিয়ে আমি বার্কোর নাম নিয়ে আসছিলাম যে সে ক্যারিয়ারের শুরুতে একজন লেফট ব্যাক হিসেবে স্টার্ট করছিল, ইভেনচুয়ালি মিডফিল্ডে স্লট ইন করছে এবং এই সিজনে অসাধারণ করতেছে। এবং মোর লাইক তার সবচাইতে প্রমিনেন্ট যে জায়গাগুলো সেটা হচ্ছে বল প্রোগ্রেশন, বল ক্যারি করে সামনে নিয়ে যাওয়া, দ্যাটস সাবলাইম। অ্যান্ড বল ক্যারি করা অ্যান্ড প্রোগ্রেসিভ পাস, এই 2টা জায়গায় সিগনিফিকেন্ট লেভেলের আই ক্যাচিং কিছু পারফরমেন্স দিচ্ছে বার্কো। অ্যান্ড ওয়ান মোর প্রোফাইল যাকে টিপিক্যাল আর্জেন্টাইন প্লেয়ারদের মতন মনে হয় না, বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক হি ক্যান কন্ট্রিবিউট উইথ ডিফারেন্ট ডাইনামিক, দ্যাট ইজ জুলিয়ানো সিমিওনে। আই মিন সিমিওনে নিজের ছেলেরে একদম নিজের প্রয়োজন মতন করে হচ্ছে গিয়ে বানায় নিয়ে আসছে, বাট হি ইজ দ্য গাই যে ওই র এনার্জিটা নিয়ে আসে যেটা আর্জেন্টাইন টিমে প্রবাবলি আর কোনো জায়গাতে নেই। স্পেশালি এই আর্জেন্টাইন মিডফিল্ডে যদি বলি যে একটা জিনিসের ল্যাকিংস আছে 100%, এটা হচ্ছে স্পিড। আই মিন অনেক বেশি পরিমাণে স্পিডি প্লেয়ার আমরা পাবো না যাদের রিকভারি পেস অনেক ভালো বা যারা একদম টপ টু বটম বক্স টু বক্স রান করতে পারে। ডিপলের ওই এনার্জি নাই এই মোমেন্টে, বাট জুলিয়ানো ইজ দ্য গাই যার মাঝখানে ওই র এনার্জিটা আছে। ইয়েস, এই জায়গাতে যদি জুলিয়ানোকে পিক করে একটা স্যাক্রিফাইস করা লাগবে, সেটা হচ্ছে বাদ বাকি মিডফিল্ডারদের মতন সে এত বেশি টেকনিক্যাল না, তার টাচ অনেক সিল্কি না, বলের ক্লোজ কন্ট্রোল দুর্দান্ত না। সো ওই স্যাক্রিফাইসটা করা লাগবে। বাট যদি গেম ডিসরাপ্ট করা লাগে, যদি প্রেস করা লাগে, যদি ওভারলোড ক্রিয়েট করা লাগে আমাদের উপরে গিয়ে, আই মিন জুলিয়ানো যদি খেলে তাহলে ইট ফিলস লাইক দ্যার ইজ অ্যান এক্সট্রা ম্যান, বিকজ সে একই সাথে নিচে নেমে হেল্প করতেছে প্রত্যেকটা গেম স্টেটে, পুরা তার টাচ লাইন ধরে যেই জায়গায় লাগবে, হোক সেটা ডিফেন্ডিং, হোক সেটা অ্যাটাকিং এরিয়া, যেই জায়গায় হোক, যে স্টেট হোক, সবসময় জুলিয়ানো প্রেজেন্ট থাকে।
সো তার গোলের ফিনিশিং নিয়ে কোশ্চেন হইতে পারে, বাট ওয়েন ইউ নিড দ্যাট হাই ওয়ার্ক রেট, ওয়েন ইউ নিড দ্যাট স্পিড, জুলিয়ানো ইজ দ্য গাই যে গেমের কোনো একটা স্টেটে গিয়ে আপনাকে ওই গিফটটা এনে দিতে পারে, যেই জিনিসটা আর্জেন্টাইন মিডফিল্ডের একমাত্র ল্যাকিং। সো মোরলেস আই থিঙ্ক দিস ইজ হোয়াট আর্জেন্টাইন মিডফিল্ড ইজ, এবং এই মিডফিল্ড নিয়ে আমি অনেক বেশি পরিমাণে আশাবাদী। আমি জানি, যেটা বললাম, যে আর্জেন্টাইন মিডফিল্ড নিয়ে মানুষজন খুব একটা আলাপ পেচাল পারতেছে না, বাট আই ফার্মলি বিলিভ যে বিশ্বকাপটা যখন শুরু হবে মানুষজন ঠিকই এই আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে আলাদাভাবে রচনা লেখা শুরু করবে।